সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব জনসভায় সংসদে বেফাঁস বক্তব্য, হাসির খোরাকে পরিণত হচ্ছে তারেক জিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কার মর্জির ওপর ভর করে বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব তেলের দাম বাড়াতে সরকার কৃত্রিম সংকট তৈরি করেছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি নেতাকে নিয়ে কার্টুন শেয়ার করায় যুবক গ্রেপ্তার, তারেক জামানাতে সাইবার আইন অপব্যবহার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার লোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ধ্বংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মৃত্যুকে অস্বীকার করার রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধে সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মুচলেকা দিয়ে রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছেড়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ চালানোর সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও মাঠ পর্যায়ের বাস্তবতা এবং ইতিহাস নিয়ে বারবার হোঁচট খাচ্ছেন তারেক রহমান। বিভিন্ন জনসভা ও সংসদীয় অধিবেশনে তার একের পর এক বিভ্রান্তিকর তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক যোগাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বইছে সমালোচনার ঝড়। সাম্প্রতিক এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেন ১৯৭৯ সালের নির্বাচনের সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। অথচ ঐতিহাসিক সত্য হল মৌলানা ভাসানী মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালে। মৃত ব্যক্তির মাধ্যমে প্রতীক হস্তান্তরের এই অজব দাবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ট্রোল করে বলছেন, জিয়াউর রহমানকে প্রতীক দিতে কি মৌলানা ভাসানী কবর থেকে উঠে এসেছিলেন? ফরিদপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী যখন জনতার কাছে জানতে চান সেখানে প্রচুর সয়াবিন চাষ হয় কিনা, তখন উপস্থিত জনতা সমস্বরে না বলে তাকে সংশোধন করে দেয়। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে জানা যায় সেখানে আসলে সয়াবিন নয়, ভুট্টা চাষ হয়। অনুরূপ ঘটনা ঘটে কুমিল্লার জনসভাতেও। সেখানে তিনি কুমিল্লাকে ইপিজেড করার ঘোষণা দেন, অথচ ২০০০ সালেই অর্থাৎ ২৬ বছর আগে কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের ভুল বক্তব্য তার দীর্ঘ প্রবাস জীবনের কারণে দেশের সমসাময়িক উন্নয়ন সম্পর্কে অজ্ঞতাকেই সামনে আনছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জাতীয় সংসদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেয়ার কথা না। তার এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বাস্তবতা, ২০১০ সালের জাতীয় শিক্ষা নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসি এর কঠোর গাইডলাইন রয়েছে এবং মেধার ভিত্তিতে নিয়োগ বাধ্যতামূলক। দেশের প্রধান নির্বাহীর পদে থেকে বিদ্যমান সরকারি নীতিমালা সম্পর্কে এমন ধারণা পোষণ করাকে মূর্খতা বলে অভিহিত করছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দেশে ফেরার পর স্বল্পভাষী হিসেবে পরিচিত পান তারেক। তবে গত কয়েকদিনে তিনি মুখ খুলতেই একের পর এক যে তথ্যগত ভুল বা ব্লান্ডার করছেন, তাতে নেটিজেনদের একাংশ বলছেন হয়তো ভুল এড়াতেই তিনি এতদিন চুপ ছিলেন। সংসদে প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় সম্বোধন করার মতো ঘটনাগুলো তার রাজনৈতিক পরিপক্কতাকেই এখন বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্নটা আরও একবার উঠতে শুরু করেছে। এই প্রশ্ন আমাদের সকলের জানা। বাংলাদেশে পূর্বতন তদারকি সরকারের আমলে এই নিয়ে কম চর্চা হয়নি। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রশ্নের গুরুত্ব আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। তার কারণ ছিল দলটিকে নিষিদ্ধ, তাই তারা নির্বাচনে অংশ নেয় কিনা বা তাদের অংশ নিতে দেওয়ার বিষয়ে ইউনূস সরকারের মনের বদল হয় কিনা সেটা অনেকেই দেখতে চেয়েছিলেন। ভোটের দিন যত কাছে
কাছে এসেছে আওয়ামী লীগের ব্যাপারে অবৈধ সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট থেকে সুস্পষ্ট হয়েছে। তারা যে আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটযুদ্ধে অংশ নিতে দেবে না, সে ব্যাপারে কারও মনেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। অবৈধ সরকার গিয়েছে, জনতার রায়ে জয়ী হয়েছে বিএনপি, তারা পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, যদিও তার এই ক্ষমতায় আসীন হওয়া নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। কোনো মহল থেকে বলা হচ্ছে তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আমেরিকার একটা সক্রিয় ভূমিকা ছিল। তারা চেয়েছিল ক্ষমতার পালাবদল, এবং সেটা যে পুরোপুরি তাদের স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়া, সেই সরকারের পতন, ইউনূসের উত্থান ও পতন, তারেকের ক্ষমতায় আসীন হওয়া, সব কিছুই আসলে মার্কিন লুডোর চাল। এবার তারা কি চাল দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ। প্রশ্ন এবার আওয়ামী লীগকে নিয়ে। হাসিনা তার দলের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। যারা বিদেশে রয়েছেন তাদের তিনি দেশে ফিরতে বলেছেন, কারণ সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে অংশ নিতে দেওয়া হয়নি। স্থানীয় সরকার নির্বাচনেও যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দলটি অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তবে কি দল এবার স্বমহিমায় ফিরতে চলেছে? কোনো রাজনৈতিক বিশ্লেষকের মতে আওয়ামী লীগ এই ব্যাপারে বেশ অনিশ্চিত। দলের অনেকে জেলে আছে, কখনো তারেক সরকারের দয়ার ওপর তাদের নির্ভর করতে হতে পারে। আওয়ামী লীগ এবং ওই দলের নেতাদের অনেকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যদিও সব মামলা হয়েছে তদারকি সরকারের আমলে। তাই এই ক্ষেত্রে বিএনপির করণীয় কিছু নেই। তারা এসেছে মাত্র 1 মাস হল। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের সঙ্গে টেলিফোন বা সোশ্যাল মিডিয়ায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে। দলের সঙ্গে এই প্রথম যে এই ধরনের ঘটনা ঘটল এমনটা নয়। আমিনা বেগমের কথা উল্লেখ করা যেতে পারে। তিনি আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আবার জোহরা তাজউদ্দিনের মতো মাঝারি মানের নেতাকেও হাল ধরতে দেখা গিয়েছে। সংকটকালে তাদের মতো অনেকে হাল ধরেছিলেন। কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় বাইরে থাকায়, দলের তেমন কোনো কার্যক্রম না থাকায় ভিত অনেকটা নরম হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা একাংশ। দলের কয়েকজন নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তারা এই দীর্ঘ সময় ছিলেন নিষ্ক্রিয়। কোনো বিশ্লেষকেরা বলছেন দীর্ঘ 21 বছর বাদে একবার তারা ক্ষমতায় ফিরেছিলেন। এবার লাগবে 42 বছর। বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত জরুরি ছিল আওয়ামী লীগ। হাসিনা সেটা বুঝতে পেরেছেন দলে এমন কিছু নেতা রয়েছেন যারা দলের হয়ে কিছু করেননি। দলের প্রভাব খাটিয়ে তারা ধনশালী হয়েছেন। এদিকে আবার জামায়াতের রকেট গতিতে উত্থান ঘটেছে। এই অবস্থায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে আরও একবার আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনা উস্কে দিয়েছে তারেক রহমানের একটি মন্তব্য। তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নয়। তারেক সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। সেই প্রত্যাশা সরকার কতটা পূরণ করতে পারে সেটাই দেখার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার এক দীর্ঘমেয়াদী চক্রান্তের অভিযোগ উঠেছে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে। তেলের পাম্পগুলোতে মাইলের পর মাইল দীর্ঘ লাইন থাকলেও দেশীয় কোম্পানিগুলোর ট্যাঙ্কারে পেট্রোল ও অকটেন উপচে পড়ছে। অভিযোগ উঠেছে বাজার মূল্য 1 লাফে আকাশচুম্বী করতেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি পরিকল্পিতভাবে দেশীয় প্রতিষ্ঠানের তেল গ্রহণ বন্ধ রেখে এক ভয়ঙ্কর কৃত্রিম সংকট তৈরি করেছিল। অনুসন্ধানে জানা গেছে দেশের পেট্রোল ও অকটেনের চাহিদার প্রায় ৭৫% পূরণ করে স্থানীয় 5টি প্রতিষ্ঠান। এর মধ্যে বড় সরবরাহকারী সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির ট্যাঙ্কারগুলো বর্তমানে তেলে পূর্ণ থাকলেও বিপিসি গত ৮ এপ্রিল এক চিঠিতে তাদের কাছ থেকে তেল নিতে অস্বীকৃতি জানায়। একদিকে দেশে অকটেন মজুদের সক্ষমতা ৫৩,০০০ টন ছাড়িয়ে বর্তমানে ৫৫,০০০ টনে দাঁড়িয়েছে, অন্যদিকে সরবরাহ রেশনিং করে বাজারে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও মূলত দাম বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই টালাবাহানা করা হয়েছে। আজ রোববার থেকে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। 1 লাফে জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং ডিজেল 115 টাকায় বিক্রি হচ্ছে। তেলের পাশাপাশি এলপিজি গ্যাসের দামও এপ্রিল মাসে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে, যেখানে 12 কেজি সিলিন্ডারের দাম এখন 1940 টাকা, যা গত মাসের তুলনায় 599 টাকা বেশি। তেলের দাম বাড়ার 24 ঘণ্টা পার হতে না হতেই পরিবহন খাতের সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাস মালিক সমিতি ঢাকা ও চট্টগ্রামে ভাড়া 64% এবং দূরাপল্লার বাসে 37% বৃদ্ধির দাবি তুলেছে। লঞ্চের ভাড়াও প্রায় 42% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াত খরচকে নাগালের বাইরে নিয়ে যাবে। অভিযোগ উঠেছে দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে $2 বিলিয়ন প্রায় 24,000 কোটি টাকার ঋণ নিতে মরিয়া হয়ে উঠেছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে লুটপাটের নতুন প্রজেক্ট। কৃত্রিম সংকট দেখিয়ে এই বিশাল ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার নীল নকশা করা হচ্ছে। এদিকে গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ এবং লোডশেডিংয়ে গার্মেন্টস খাত ধুঁকতে কাকায় দেশের অর্থনীতি এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশে হাসান নাসিম নামে এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় দেশটিতে একটি পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। ঢাকা গোয়েন্দা পুলিশ ওই যুবককে গ্রেপ্তারের পর আদালতে নিজেদের হেফাজতে নিতে চাইলেও বিচারক সেই আর্জি মানেননি। তিনি ওই যুবককে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। ধৃতের বিরুদ্ধে বরগুনার বিএনপি নেতা তথা জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিরকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন সমাজ মাধ্যমে শেয়ার করার অভিযোগ উঠেছে। কার্টুনের বিষয়বস্তু হল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলনেতা শফিকুর রহমান সহ উপস্থিত সংসদ সদস্যদের খাবার পরিবেশন করছেন চিফ হুইপ। তাতে লেখা, সাগর থেকে 3টে তিমি মাছ নিয়ে এসেছি, 2টো হাঙর আসতেছে ইনশাল্লাহ, সবার দাওয়াত, চিফ হুইপ। প্রসঙ্গত দিন কয়েক আগে চিফ হুইপ মনির জাতীয় সংসদের সদস্যদের জানান যে তাদের জন্য বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন আছে। কয়েকজন সাংসদ সহাস্যে জানতে চান মেনুতে কি থাকবে। চিফ হুইপ মনির জবাবে বলেন, হাঙর থাকবে, তিমি থাকবে, আরও কত কি থাকবে। চিফ হুইপকে নিয়ে এমন কার্টুন শেয়ার করার অপরাধে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। বিতর্ক দেখা দিয়েছে বাংলাদেশের সাইবার আইনের যে ধারায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে সেটি বাতিলের দাবিতে। শেখ হাসিনা জামানায় বারে বারে আন্দোলন করে আজকের শাসক দল বিএনপি। জাতীয় সংসদেই সেই প্রসঙ্গ তুলে সরকারকে আক্রমণ করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। অধিবেশন কক্ষের বাইরে তিনি বলেন, বাকুলামে হাসিনার শাসনই বহাল আছে বাংলাদেশে। তিনি প্রশ্ন তুলেছেন, একটি কার্টুন শেয়ার করার জন্য কেন একজনকে গ্রেপ্তার করা হবে? কার্টুন একটি শিল্প। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি কর্তা নেতা মন্ত্রীদের নিয়ে জনগণের অধিকার আছে তির্যক মন্তব্য করার, কার্টুনে অভিমত প্রকাশ করার। অন্যদিকে চিফ হুইপ জাতীয় সংসদে একগুচ্ছ নথিপত্র পেশ করে দাবি করেন, ওই যুবক দীর্ঘদিন ধরেই তার এবং বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন। নির্বাচনের আগে থেকেই তিনি এই ধরনের কাজে যুক্ত। চিফ হুইপের তরফে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গত 18 এপ্রিল ঢাকার গুলশান থানায় ওই দিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়া ওই যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং করার অভিযোগ আনা হয়েছে, যদিও প্রতারণার সপক্ষে কোনো নথিপত্র পেশ করার উল্লেখ নেই এফআইআরে। বিতর্ক দেখা দিয়েছে আরও একটি বিষয়, যে ধারায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাতে জামিনের বিধান রয়েছে। তা সত্ত্বেও বিচারক ধৃতকে কারাগারে পাঠিয়েছেন। এই ঘটনা নিয়ে বাংলাদেশের নতুন করে সাইবার আইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শেখ হাসিনা জামানার বিরুদ্ধে যেসব ক্ষেত্রে দমন পীড়নের অভিযোগ ছিল তার মধ্যে একটি ছিল 2018 সালের বিতর্কিত সাইবার সুরক্ষা আইন। 2006 সালের তথ্য প্রযুক্তি আইনকে সংশোধন করে 2018 এর আইনটি প্রণয়ন করা হয়। তাতে সমাজ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, অবমাননা ইত্যাদি আটকাতে কঠোর ধারা প্রয়োগ করে সরকার। শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য শেয়ার করার ঘটনায় বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছর মোহাম্মদ ইউনূসের অন্তর্ভুক্তি সরকার আইনটি সংশোধন করলেও বিতর্কিত ধারাটি বিলোপ করেনি। এখন দেখা যাচ্ছে সেই বিতর্কিত ধারাতেই ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকারও। বাংলাদেশের একাধিক মানবাধিকার সংগঠন চিফ হুইপকে নিয়ে কার্টুন শেয়ার করার অপরাধে গ্রেপ্তারের ঘটনায় সরব হয়েছে। তারা বলছে এই ঘটনা গুরুতর মানবাধিকার হরণের শামিল। আলোচ্য কার্টুনটিতে কোনোভাবেই চিফ হুইপকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি। সরকারি টাকায় সংসদে খাবার দেওয়ার নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রচার গণতান্ত্রিক অধিকারের অঙ্গ। যদিও এই বিতর্কের পরও সরকার নরম অবস্থান নেয়নি। তারেক রহমান সরকারের একটি সূত্রের বক্তব্য, এই ধরনের কার্টুন শেয়ার করার বিষয়টি মেনে নেওয়া হলে আগামী দিনের সমাজ মাধ্যমে সমালোচনার জোয়ার বইতে শুরু করবে। এমনিতেই জ্বালানি সংকট এবং অর্থনৈতিক মন্দার কারণে দেশের মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সমাজ মাধ্যমেও। সেই কারণেই সরকার চিফ হুইপকে নিয়ে কার্টুনকে হালকাভাবে নিচ্ছে না। যদিও চিফ হুইপ বোঝাতে চাইছেন ওই যুবক ব্যক্তিগতভাবে তাকে নিশানা করেছে।
বিএনপির একাংশের দাবি ওই যুবকের পেছনে কোনো ক্ষমতাবানের মদত রয়েছে। শিশু হাসপাতালের আইসিইউতে ৬ মাসের রিসা মারা গেছে সকাল 10:30টায়। হাম থেকে রক্তের সংক্রমণ, সেপটিক শক, ফুসফুস অকার্যকর হয়ে যাওয়া। চিকিৎসকরা নিশ্চিত করেছেন কারণ। বাবা জাকির হোসেন নিজেও বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন রিসার মৃত্যু হামজনিত কারণেই হয়েছে। অথচ সরকারি বুলেটিন বলছে ওই ২৪ ঘণ্টায় হামে কেউ মারা যায়নি। এটা কোনো হিসেবের ভুল নয়, এটা ইচ্ছাকৃত অস্বীকার, মৃত্যুকে লুকিয়ে ফেলার রাজনীতি। রিসার পরের দিনই মারা গেছে ৩.৫ মাসের আয়াত। তারও মৃত্যু হয়েছে হাম আর নিউমোনিয়ায়। ১০ এপ্রিল ভোরে মারা গেছে ১০ মাসের সোহামণি। মাদারীপুর থেকে ৪টি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত শিশু হাসপাতালের আইসিইউতে এসে থামতে হয়েছে তাকে। হাসপাতালের নথিতে পরিষ্কার লেখা, মৃত্যুর কারণ মিজেলস। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে সেদিনও লেখা ছিল দেশে হামে কোনো শিশু মারা যায়নি। এই যে মৃত্যুকে অস্বীকার করা, এটা কোনো আমলাতান্ত্রিক জটিলতা নয়, এটা একটা শাসন ব্যবস্থার চরিত্র, যে ব্যবস্থা জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পায়, যে ব্যবস্থা সত্যকে ঢেকে রাখতেই সবচেয়ে বেশি শক্তি ব্যয় করে। বাংলাদেশ শিশু হাসপাতাল বলছে তারা নিয়মিত তথ্য পাঠায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে। অধিদপ্তরের পরিচালক বলছেন সময় কম, ক্রস চেক করা সম্ভব হয় না। কিন্তু প্রশ্নটা তো সময়ের নয়, প্রশ্নটা দায়িত্বের। একজন শিশু মারা গেলে তার মৃত্যুর তথ্য যদি সরকারি বুলেটিনে জায়গা না পায়, তাহলে ওই বুলেটিনের কোনো মূল্য নেই। ওটা তথ্য নয়, প্রোপাগান্ডা। আর এই প্রোপাগান্ডা যন্ত্রের পেছনে বসে আছে একটা রাজনৈতিক দল, যার জন্মই হয়েছে সেনানিবাসের ভেতরে। জিয়াউর রহমান নামের এক স্বৈর শাসক, যে কিনা সামরিক ফরমান জারি করে রাজনৈতিক দল গঠন করেছিলেন, তার হাত ধরে গড়ে ওঠা এই দলটা আজও গণতন্ত্রের নামে ভাওতাবাজি করছে। জনগণের ভোটে নয়, পেটোয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে তারা এখন স্বাস্থ্য খাতের এই ভয়াবহ বাস্তবতাকে লুকিয়ে রাখতে ব্যস্ত। হামের প্রকোপ দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। হাসপাতালের আইসিইউ উপচে পড়ছে শিশুদের কান্নায়। বাবা মায়েরা সন্তানের লাশ কোলে নিয়ে বাড়ি ফিরছেন, আর ক্ষমতাসীনদের বুলেটিন বলছে কেউ মারা যায়নি। মৃত্যুকে তারা শুধু পরিসংখ্যান থেকে মুছে ফেলছে না, মুছে ফেলছে জনগণের দুঃখকে, কষ্টকে, ক্ষোভকে। এই যে মৃত্যু অস্বীকারের রাজনীতি, এটা একদিন টিকতে পারে না। সত্য কখনো চাপা থাকে না। রিসার বাবা বলেছেন, হামের কারণেই আমার মেয়ে মারা গেছে। ডাক্তাররাও তাই বলেছেন। সরকারি হিসেবে সেটা না থাকলে সেটা তাদের ব্যর্থতা। একজন বাবার এই সহজ কথাটুকুই যথেষ্ট পুরো সরকারি প্রচারণা যন্ত্রকে মুখোশ খুলে দেবার জন্য। আজ রিসা নেই, আয়াতি নেই, সোহামণি নেই, কিন্তু তাদের মৃত্যুকে অস্বীকার করার এই অপরাধ থেকে যাবে ইতিহাসের পাতায়। যে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে মৃত শিশুদেরও মুছে ফেলতে চায়, সেই সরকারের কাছ থেকে জনগণের আর কী প্রত্যাশা থাকতে পারে? হামের ভাইরাস হয়তো একদিন নিয়ন্ত্রণে আসবে, কিন্তু সত্যকে অস্বীকার করার এই মানসিকতার কোনো ভ্যাকসিন নেই। এর একটাই প্রতিকার, জবাবদিহিতা। যে জবাবদিহিতা আজকের এই শাসন ব্যবস্থায় সম্পূর্ণ অনুপস্থিত।